নমস্কার, শুভ সন্ধ্যা। আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে ভ্রমণে ক্লান্ত। আমরা গত দুদিন ধরে ভালুকপং থেকে শুরু করে দিরাং হয়ে আজ পৌঁছেছি তাওয়াংয়ে। আগামীকাল আমাদের তাওয়াংয়ের যাত্রা শুরু। আমার প্রথম ভিডিও নিশ্চয়ই দেখেছেন ভালুকপং দিরাংয়ের ভ্রমণ বৃত্তান্ত। পরবর্তী পর্যায়ে আমরা তাওয়াংয়ের ঘুরবো, বুমলা পাস, মনেস্ট্রি, আরো অনেক কিছু। চলুন কথা না বলে বেরিয়ে আসা যাক। তাওয়াংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল প্রাতরাশ সেরে আমরা এবার বেরিয়ে পড়লাম শহরটাকে খুঁটিয়ে দেখতে। ভারতের অরুণাচল প্রদেশের উত্তর পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,200 ফুট উচ্চতায় মনোমুগ্ধকর এক শৈল শহর হলো এই তাওয়াং। স্রষ্টা যেন তার নিপুণ হাতে সৃষ্টি করেছেন। প্রাকৃতিক সম্পদ আর নৈসর্গিক সৌন্দর্য এখানে যেন কানায় কানায় পূর্ণ। তাওয়াংয়ের ভৌগোলিক অবস্থান যদি নির্ণয় করি, এর উত্তরে তিব্বত, বর্তমানে যা চীনের অংশ, পশ্চিমে ভুটান আর দক্ষিণে পশ্চিম কামেং জেলা। তাওয়াং এক সময় তিব্বতের অধীনে ছিল, তাই তিব্বতী বৌদ্ধ সংস্কৃতি বাতাবরণ ছেয়ে আছে তাওয়াংয়ের অলিন্দ থেকে নিলয়। আমরা এখন আছি অরুণাচলের তাওয়াংয়ে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এক বৌদ্ধ মঠের সামনে। এটা ভারতবর্ষের সবচেয়ে বড় বা বৃহত্তম বৌদ্ধ মঠ। চলুন আমরা এগিয়ে দেখি পুরো মঠটা। তাওয়াং মনেস্ট্রি হলো 400 বছরের পুরনো, ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ। 1680-81 সালে মেরক লামা লোদ্রে গ্যাৎসো এই মঠ প্রতিষ্ঠা করেন। 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এই মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের গোলুক সম্প্রদায়ের সাথে যুক্ত। এই মঠের আরো একটি নাম আছে, গাদেন নামগিয়াল লাতসে। এর অর্থ স্বর্গীয় আবাসের শিখর। তাওয়াং বৌদ্ধ মঠ ষষ্ঠ দলাই লামার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মনেস্ট্রির অন্দরে বিরাজিত স্বর্গীয় নিস্তব্ধতা মায়াজালে বেঁধে ফেললে আমায়। সুমুখে স্বর্ণবর্ণে শোভিত গৌতম বুদ্ধ যেন তার নির্বাক অভিব্যক্তিতে প্রচার করে চলেছেন শান্তির বাণী। মনেস্ট্রি থেকে বুদ্ধ পার্ক যাওয়ার গোটা পথটাই বুদ্ধময়। তাওয়াং শহরের কেন্দ্রবিন্দুতে সুউচ্চ অবস্থানে এই বুদ্ধ মূর্তি। স্বয়ং গৌতম বুদ্ধ যেন নজর রেখেছেন গোটা শহরের গতিবিধির উপর। এবার এসে থামলাম বুদ্ধ পার্কের সামনে। এখানকার পরিবেশ বেশ শান্তিপূর্ণ এবং মনোরম। প্রায় 60 ফুট বা তারও বেশি উঁচু সোনালী রঙের বুদ্ধ মূর্তি এখানকার প্রধান আকর্ষণ। বিস্মৃতির রাত্রি শেষে এ ভারতে তোমারে স্মরণ, নবপ্রাতে উঠুক কুসুমে, চিত্ত হেথা মৃত প্রায় অমিতাভ তুমি অমিতায়ু, আয়ু করো দান, তোমার বোধন মন্ত্রে হেতাকার তন্দ্রালস বায়ু হোক প্রাণবন। বুদ্ধ পার্কের বিশাল বুদ্ধ মূর্তির পাদদেশে রয়েছে বৌদ্ধ মন্দির। এই মন্দিরে সাড়ম্বরে পূজিত হন শাক্যমুনি গৌতম বুদ্ধ এবং তার সাথে পূজিত হন দলাই লামা। এছাড়া এই পার্কে রয়েছে একটি ধ্যান কক্ষ, যেখানে দর্শনার্থীরা নির্দেশিত ধ্যান সেশনে
অংশ নিতে পারেন এবং বৌদ্ধ দর্শন ও রীতিনীতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। বুদ্ধ পার্কের বাইরে রয়েছে সুসজ্জিত বাগান, আর এই বাগানগুলি সুন্দর ফুল ও বৃক্ষরাজিতে শোভিত। এখানে দর্শনার্থীরা এই বাগানের মধ্যে পদচারণার আনন্দ উপভোগ করতে পারে। রাজা শুদ্ধোধন পুত্র সিদ্ধার্থ একদা সন্ন্যাস গ্রহণ করেন এবং উরুভেলার নির্জন বনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। 6 বছরের অনাহারে তার শরীর জীর্ণ কঙ্কালে পরিণত হয় এবং তিনি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছন। এখানে বুদ্ধদেব রয়েছেন তার শিষ্যদের দ্বারা পরিবেষ্টিত। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আমরা এবার এসে থামলাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালের সামনে। এর বিপরীতে মিউজিয়াম অফ ভেলোর। আমাদের গন্তব্য এখন সেখানে। মেজর রেলিংনাও বব খাতিং অরুণাচল তথা ভারতবর্ষের অন্যতম এক বিস্তৃত নায়ক। মিউজিয়াম অফ ভ্যালোরে রাখা আছে তাওয়াং তথা পশ্চিম কামেং জেলার বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় মৃত্তিকা। এছাড়া এই মিউজিয়ামের মূল বৈশিষ্ট্য হল বব খাথিং এর ব্যবহৃত নানা পোশাক আশাক এবং নানা জিনিসপত্র। এর সঙ্গে এই মিউজিয়ামে আছে এখানকার স্থানীয় মানুষের ব্যবহৃত নানা রকমের তৈজস এবং অস্ত্রশস্ত্র। 2024 সালের 31শে অক্টোবর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জাতীয় সংহতি দিবসের সাথে সঙ্গতি রেখে মিউজিয়াম অফ ভ্যালোরের উদ্বোধন করেন। আজকের মতো তাওয়াংয়ের অন্বেষণ শেষ করে এবার হোটেলের পথে পা বাড়ালাম। তাওয়াংয়ে আজ আমাদের শেষ দিন। আজকের গন্তব্য ভারত চীন সীমান্তে অবস্থিত সঙ্গীতসার লেক। দীর্ঘ বরফাবৃত পথ অতিক্রম করে অবশেষে পৌঁছলাম সঙ্গীতসার লেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,165 ফুট উচ্চতায় এর অবস্থান। উনিশশো সালে এক ভয়াবহ ভূমিকম্পের ফলে উৎপত্তি হয় এই নয়নভিরাম লেকের। এই লেকের জলের প্রবাহ যেন জলতরঙ্গের মতোই ছন্দময়, তাই সার্থকের নাম। শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত অভিনীত কোয়েলা ছবির একটি গানের শুটিং হয়েছিল এই সঙ্গীতসার লেকে। তাই স্থানীয় মানুষ এই লেকের নামকরণ করেছে মাধুরী লেক বা মাধুরী পয়েন্ট। অর্ণবর্ণ বা কমলা রঙের এক দুষ্প্রাপ্য প্রজাতির হাঁস এই লেকের জলে দেখা যায়, যার নাম রুডি শেলডাক।
মাধুরী পয়েন্ট থেকে এবার অজানা এক পথে। রাস্তার দুপাশে বরফের পাহাড়, আর তার মধ্যে থেকে গজিয়ে উঠেছে পিঙ্গল বর্ণের উদ্ভিদ। বেঁচে থাকার এক অনন্য প্রচেষ্টা। পুরাণ মতে পাণ্ডবরা সশরীরে স্বর্গযাত্রা করেছিলেন। এই পথ সেই স্বর্গপথের থেকে কোনো অংশে কম নয়। মন তাই বলছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পৌঁছে গেলাম সোনাচু নদী উপত্যকার সামনে। সোনাচু নদীর দুপাশে সুউচ্চ পর্বতমালা। একদিকটা তিব্বত চীন সীমান্ত এবং অপরদিকে ভারতীয় সীমান্ত। সোনাচু নদী উপত্যকার পার্বত্য ভারতীয় সীমান্তে রয়েছে এক বিস্ময়, যার নাম চৌ মি গিয়াসে জলপ্রপাত। চৌ মি শব্দের ইংরেজি তর্জমা হলো ওয়াটার হোলস। স্থানীয় বৌদ্ধ ঐতিহ্য অনুসারে পাহাড়ের মাঝখান থেকে উৎপন্ন 108টি পবিত্র জলপ্রপাত গুরু পদ্মসম্ভবের আশীর্বাদের প্রতীক। চৌমি গিয়াসে জলপ্রপাত সমূহ চীন ও ভারতের মধ্যেকার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একেবারে 250 মিটারের মধ্যে। আমরা এই মুহূর্তে আছি তাওয়াং শহর থেকে 37 কিলোমিটার উত্তরে ভারত চীন সীমান্তবর্তী গিরিপথ গুমলা পাসে। এখানকার তাপমাত্রা এখন -6 ডিগ্রি সেলসিয়াস এবং ক্রমাগত তুষার বৃষ্টি চলছে। গুমলা পাসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফিট। এটি লাইন অফ কন্ট্রোল একটি ডিফ্যাক্টো সীমান্ত হওয়ায় ভারতীয় সীমান্ত এবং তিব্বতীয় চীন সীমান্তের মধ্যে কোনো কাঁটা তারের বেড়া নেই। ভারতীয় সেনাবাহিনী এবং চীনের পিপলস লিবারেশন আর্মির মধ্যে সম্পর্ক এতটাই সৌহার্দ্যপূর্ণ যে দুই বাহিনীর ঊর্ধ্বতন স্থানীয় কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সীমান্ত বৈঠক হয়। এমনকি বিশেষ বিশেষ দিনে উভয় পক্ষের তরফ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবং সাধারণ মানুষ তা উপভোগ করেন। তাওয়াং শহরে পর্যবেক্ষণ এখানেই শেষ হলো। ফিরছি এখন হোটেলে। গুমলা পাসে মোবাইল বা ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ, তাই তিব্বতীয় মালভূমির অপার সৌন্দর্য মনের ক্যামেরায় বন্দী থাকে। অরুণাচলে আজ আমাদের 6ষ্ঠ দিন। আজ তাওয়াং শহরকে বিদায় জানিয়ে রওনা দিলাম বমডিলার উদ্দেশ্যে। এই যাত্রাপথেও আছে নানা চমক। আমরা দাঁড়িয়ে আছি অত্যাশ্চর্য এক প্রাকৃতিক জলপ্রপাতের সামনে, যার নাম জাং ফলস। নুরানাং নদী থেকে উৎপন্ন হয়ে পাহাড়ের গা বেয়ে নেমেছে, তাই এর আরেক নাম নুরানাং জলপ্রপাত। ধরণীর বুকে এক জলকল্লোল, পাহাড়ের বাঁকে বাঁকে মেঘের হিন্দোল। জলপ্রপাতের এই গর্জন, এই যে প্রকৃতির সুর, সব দুঃখ বেদনা সেটা হয় বহুদূর। জাংফল সম্পর্কে একটি প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখি। এই জলপ্রপাতটি পরিদর্শনের প্রবেশ মূল্য 40 টাকা জনপ্রতি, এবং আপনি যদি ছোট গাড়ি নেন তাহলে জলপ্রপাতের কাছাকাছি গিয়ে পরিদর্শন করা যায়। দাঁড়িয়ে আছি সেলা টানেলের সামনে। ন্যাশনাল হাইওয়ে 13-র ওপর 12 কিলোমিটার ব্যাপী বিশ্বের দীর্ঘতম দ্বি-লেন টানেল। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,000 ফুট উচ্চতায় পশ্চিম কামেং জেলার এক গুরুত্বপূর্ণ শৈল শহর হল বমডিলা। আমরা দাঁড়িয়ে আছি বমডিলা মনেস্ট্রির সামনে। এটি নির্মাণ করেন দ্বাদশ সোনা গোত্সে রিনপোচ 1965 সালে। এবার ফিরব গৌহাটির পথে, অর্থাৎ পাহাড়ের পর্যবেক্ষণ শেষ, এবার ঘরে ফেরার পালা।
আমরা দাঁড়িয়ে আছি গৌহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে, যেখানে মা কামাখ্যার অধিষ্ঠান। মা কামাখ্যার মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। মা কামাখ্যার মন্দিরের গর্ভগৃহে তথা নীলাচল পর্বতে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। এই জন্য মা কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরার দেবী বলা হয়। আমার অরুণাচল যাত্রাপথের এই গোটা পথে সাথী হচ্ছেন আলী ভাই। আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমার বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, সময় মতন যোগাযোগ করে নেবেন। আমরা দাঁড়িয়ে আছি কামরূপ স্টেশনে। আমাদের ৮ দিনের অরুণাচল সফর এখানেই শেষ হলো। সকলের মন তাই ভারাক্রান্ত। আমরা কামরূপ হাওড়া বন্দে ভারত ধরে কলকাতায় ফিরছি। সঙ্গে থাকছে অনেক সুখ স্মৃতি।